প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে প্রচারিত আলাপ ইউএসএ প্রোগ্রামে। আজকে আমাদের সঙ্গে যথারীতি উপস্থিত রয়েছেন একজন বিশেষ ব্যক্তি, প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক লেখক এবং দীর্ঘদিনের প্রবাসী। বাংলাদেশেও বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন তিনি। একদম আরেকটি বিষয় আমি আগে কখনো বলিনি, সাইদ তারেক ভাইয়ের আরেকটি পরিচয়, তিনি ঢাকার জাতীয় টেলিভিশনগুলিতে তিনি ধারাবাহিক প্রোগ্রাম করেন, কমেডি নিয়েও তিনি কথা বলেন। তো সাইদ ভাই, কেমন আছেন আপনি? আছে মোটামুটি আমাদের মধ্যে ভালোই। তো যে বিষয় নিয়ে বলেন। এখনো চলে, কিন্তু আগের মতোই তো পাওয়া যায় না, একটু বয়স হয়ে গেছে এখন। না না, কোথায় সে, আজকে দেখতে আপনাকে ইয়ং ম্যান লাগতেছে, একেবারে ইয়ং, ব্লু শার্ট, তারুণ্য, কোনো অসুবিধা নেই, বয়সে আর কি এমন কিছু হয়নি। তাই এইভাবেই যাবে, দিন তো এইভাবেই যাবে। হ্যাঁ, সেটাই। সাহিদ তারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। কিন্তু সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতেছি, বাংলাদেশের সরকার গঠন হওয়ার পর 4 মাস অতিবাহিত হলো। সব সরকারের আমলে নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তারা কোন দেশ সফর করবে, প্রথম কোন দেশে যাবে, এটা কিন্তু পৃথিবীর সব দেশের জন্য ভীষণ আলোচিত। ধারাবাহিকভাবে এখানে আমাদের আমেরিকাতে ট্রাম্প গিয়েছিলেন সৌদি আরব, এর আগের বারও ট্রাম্প সৌদি আরব গিয়েছিলেন। সবাই চুজ করে প্রথম কোন দেশে যাবে। তা আমাদের দেশে কিন্তু ধারাবাহিকতা বঙ্গবন্ধু থেকে জিয়াউর রহমান, এরশাদ, তারপর আপনার খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এমনকি 111-এর মঈনুদ্দিন সরকার, তারা সবাই কিন্তু ভারত সফরকে প্রথম সফর হিসাবে বিবেচনা করে সফর করেছিল। কিন্তু এইবার ব্যতিক্রম হলো, তারেক রহমান গেলেন চায়না। কিন্তু এখানে একটু ডিপ্লোম্যাটিক ইস্যু হলো যে চায়না যাওয়ার আগে তিনি মালয়েশিয়াটাকেই ধরা হয় যে প্রথম সফর, কিন্তু মালয়েশিয়ার থেকেই তিনি পরে কিন্তু চায়নাতে যান। তো বিষয়টি আপনার কাছে কিরকম মনে হচ্ছে একটু বলেন, পরে আমরা চায়নায় বা আমাদের তারেক রহমানের সফরে আমরা কি পেলাম সেটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাকে, আপনার প্রিয় দর্শক বৃন্দকে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন। তো আপনি যেটা জানতে চাচ্ছেন, যেটা বললেন আপনি, যে সকল সরকার প্রধানই ক্ষমতায় আসার পর ভারত দিয়ে শুরু করে, এরা ব্যতিক্রম কেন করবে? ব্যাপার হচ্ছে যে এটা তো সকল সরকার প্রধানের সরকারের তো পররাষ্ট্রনীতি একরকম হয় না। হ্যাঁ, তো এদের পররাষ্ট্রনীতিটা কি আসলে, এটা কিন্তু এতদিন বোঝা যাচ্ছিল না। কারণ আমরা শেখ হাসিনার আমলে ধরে দেখে আসছি যে ভারতের সঙ্গে যে সম্পর্ক তিনি গড়ে তুলছিলেন এবং ভারত যেভাবে তাকে দেখতেন, পরবর্তীকালে উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও ভারত তাকে যেভাবে আশ্রয় দিয়ে রাখছে, তাতে একটা অন্য রকমের সম্পর্ক ছিল, যেটা ওই সরকারের লোকজনই নানা রকম ভাষায় বলে গেছে। তো স্বভাবতই এইরকম সম্পর্কটা খুব একটা স্বস্তিকর না। এটা মানে দেশের ভিতরে এটা সমালোচনা ছিল, আপনি জানেন, প্রচুর সমালোচনা ছিল। যখন আপনার এই পররাষ্ট্রমন্ত্রী তখনকার এসে যখন বলতেন যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক, এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। আবার যখন উনি এসে বললেন যে ভারতকে বলে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, সমালোচনা হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা না রাখার মালিক তো ভারত নয়, মানে এটা তো স্বাভাবিক হিসেবে বলে আর কি। এখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী যখন বলে যে আমি বলে আসছি, তাতে ধারণা হয় যে এই সরকারের, শেখ হাসিনা সরকারটা ছিলই ভারতের অনুকম্পার উপরে, বা ভারতই ক্ষমতা, মানে বাংলাদেশের সরকার কে থাকবে না থাকবে সেটা রাখার মালিক না, আর না রাখার মালিক ভারত, এরকম একটা ধারণা উনি দিছিলেন। বাংলাদেশের জনগণ না, এইরকম ধারণা পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দিচ্ছেন। এগুলো তো সেই সরকারের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে এই সমস্ত কথাবার্তায়, ওনার বেফাস কথাবার্তা। যাই হোক, এখন বর্তমান যে সরকার আসছেন, তারা তো আপনার
ভারতের সঙ্গে তাদের সেই রিলেশন কখনোই ছিল না। তারা সবসময় একটু একটু দূর দূর বা একটু, যেমন জিয়াউর রহমান সাহেব যখন ছিলেন, উনি এই এতটা মাখামাখি উনি করেন নাই। উনি ফারাক্কার চুক্তি করে ফারাক্কার পানি ব্যাপারটা নিশ্চিত করছিলেন। খালেদা জিয়ার সময়ও আপনার এইরকম, যেমন শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্কটা ছিল সেই পর্যায়ে কিন্তু কোন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না, এটা আপনাকে মানতে হবে। ইভেন বঙ্গবন্ধু যখন ছিলেন তখনও বঙ্গবন্ধুর সঙ্গে কিন্তু ভারতের সেই সম্পর্ক ছিল না, যেটা শেখ হাসিনা মেনটেন করে গেছে। ইটস রিয়ালিটি। কারণ বঙ্গবন্ধু ভারতকে তোয়াক্কা না করে উনি পাকিস্তান চলে গেছেন লাহোরে ইসলামী কনফারেন্সে। উনি সেই সাহসটা উনি দেখাইতে পারছেন। বঙ্গবন্ধু শেখ হাসিনা যে কোনো কারণেই হোক ভারতকে তিনি সেভাবে করতে মানে পারেন নাই আর কি। ভারতের সঙ্গে সেই ওইরকম একটা মানে একটা খুব একটা আন্তরিকতাপূর্ণ খুব গভীর একটা দেয়া নেয়ার সম্পর্কের মধ্যে উনি রেখে দিয়েছিলেন, যে কারণে আমাদেরকে বলা হইতো আর কি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব উনি বিকাই দিয়েছেন ভারতের কাছে। ওনার সম্পর্কে এটা একটা বড় দিক ছিল আর কি। তো সেই হিসেবে যেটা বলতে চাই আর কি, তারেক রহমান যেটা করলেন ভারত দিয়ে শুরু না করে উনি একটা বার্তা দিলেন। সেটাই একটা বার্তা দিলেন আর কি, যে শেখ হাসিনা বা অন্যদের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল বা যেভাবে তারা মেনটেন করত, উনি হয়তো সেইভাবে যেতে চাচ্ছেন না, নাম্বার ওয়ান। তৃতীয় কথা হলো যে যেটা আপনার এই ইউনূস সাহেবের আমল থেকে যে কথাটা, যে আলোচনাটা হচ্ছে বিভিন্ন মহল থেকে আর কি, যে আমাদের ডিফেন্স এখন মনে করেন যে বাংলাদেশ এমন একটা ভূখণ্ড ভারতের পেটের ভিতরে, এরা একেবারেই পেটের ভিতরে বা চতুর্দিকেই তারা এক বঙ্গোপসাগর ছাড়া ভারতের চতুর্দিকেই ভারতের সীমানা। দ্বিতীয় কথা হলো যে এত ছোট রাষ্ট্র, যে যে 26টা না 28টার অঙ্গরাজ্য আছে, এটা অঙ্গরাজ্যের সমান আমরা জনসংখ্যা দেয়। কাজেই এইখানে শেখ হাসিনার সম্পর্কে অভিযোগ আছে যে উনি এখানকার আমাদের ডিফেন্স উনি গড়ে তুলতে দেন নাই। এখানে একটা কথা বলা হয় যে ডিফেন্স করে কি হবে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো নাকি? বা ভারত যদি চায় আমাদেরকে, আমরা কি ঠেকাতে পারবো নাকি? ভারত যদি বাংলাদেশ নিয়ে নিতে চায় আমাকে ঠেকাতে পারবো নাকি? এই কথাগুলো আছে। কিন্তু এই যুক্তির কারণে যেটা শেখ হাসিনা করে গেছেন, যে আমি আমার ডিফেন্স সিস্টেমটাকে আমি শক্তিশালী করব না, এটা কোনো কথা নয়। এটা আমি মনে করি আর কি। ভারত কি করবে না করবে সেটা ভারতের ব্যাপার। ভারত যদি কখনো সেই পথে আগায় তখন বাংলাদেশের জনগণ কি করবে সেটা তখনকার বিষয়। কিন্তু এখন পর্যন্ত একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম দেশ, সেই দেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, নিজের এয়ার ডিফেন্স বলেন বা আপনার সামরিক সরঞ্জামের দিক থেকে বলেন, অস্ত্রশস্ত্রের দিক দিয়ে, এটা তো আপনার যে কোনো ছোট রাষ্ট্র এটা করা যাবে তাদের সাধ্য অনুযায়ী। এখন তো আমরা তো আর আণবিক বোমা বানাতে পারবো না, নিউক্লিয়ার বোমা আমরা তৈরি করতে পারবো। ভারতের যদি 5,000 ট্যাঙ্ক থেকে থেকে আমরা তো আর 5,000 ট্যাঙ্ক রাখতে পারবো না, করতে পারবো না। কিন্তু এরা যদি 50টা ট্যাঙ্কও করে, এটা একটা সাইকোলজিক্যালি আর কি, যে আমরা উই আর রেডি। সেই হিসাবে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এইটা কোনো গ্যারান্টি তো নাই, কিন্তু কোনো বিপদ আপদে পড়লে যেন পাশে কাউকে পাওয়া যায়, এইরকম বন্ধু খোঁজা, আমি এটার কোনো দোষের কিছু দেখি না। এখন তো তারেক রহমান যদি মনে করে থাকেন যে চীনের কাছ থেকে আমরা সেই ইটা পাবো, আমেরিকার কাছ থেকে আমরা সেই প্রোটেকশনটা পাবো, মনে করতে পারে। আবার যেমন শেখ হাসিনা যেমন উনি মনে করতেন যে বলতেন যে ভারত কখনো বাংলাদেশ নেবে না, তারা যতই শক্তিশালী হোক যতই তাদের পেটের ভিতরে আমরা থাকি। ঠিকই আছে, তারও হিসাবটা ঠিক আছে।
আবার এরা যদি মনে করে যে আমরা বিপদে আপদে আমরা কারো কাছে যে সাহায্য চাইবো, সেই উদ্দেশ্যে যদি উনি চায়নাকে প্রেফার করে থাকেন, তার প্রথম সফর মানে দ্বিতীয় সফর, প্রথমে তো মালয়েশিয়া গেছেন, তাহলে আপনার এটা তার একটা দৃষ্টিভঙ্গি, তার একটা স্ট্যান্ড। এখন কথা হলো যে চায়না আসলে তো এরা তো হলো যে আপনার নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সারা দুনিয়ায় তাদের ব্যবসা বাণিজ্য ছাড়া তারা কিছু বোঝে না। আর বাংলাদেশের এমন কোন সরকার নাই যে সরকারের সঙ্গে চায়নার ভালো সম্পর্ক ছিল না। ওই 24 সালের ইলেকশনের রেজাল্ট বাইর হওয়ার আগে সোনার নৌকা নিয়ে হাজির চায়নার অ্যাম্বাসেডর শেখ হাসিনার কাছে, তো মনে আছে বোধহয় একটা অপশন। তো এরা 71 সালে পাকিস্তানকে সমর্থন করছে, বাংলাদেশ যাতে স্বাধীন না হয় এই কারণে। আবার 75-এর 15ই আগস্টের পরে সব সরকারের সঙ্গে সে ভালো সম্পর্ক মেনটেন করছে। এই ইউনূস সাহেবের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা সরকারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। যে সরকার ক্ষমতা আছে এটা তাদের পলিসি, প্রত্যেক গভর্নমেন্টের সঙ্গেই। আর যে কথাগুলো তারেক জিয়াকে বলছে, মোটামুটি এই কথাগুলোই সবাইকে বলে ছেড়ে দেয়, ঠিক আছে। আর এরা টাকা পয়সার ব্যাপার খুব হিসাবি। ওই যত বিলিয়ন বিলিয়ন ডলারের আমরা আওয়াজ শুনি মার্কেটে, এটা পয়সা কয়টা আসে শেষ পর্যন্ত সেটা হলো আপনার দেখার বিষয়। আর 13টা এমইউ সাইন করে হয়েছে, মিনিটস অফ এগ্রিমেন্ট। এই মিনিটস অফ এগ্রিমেন্ট হাজার হাজার সাইন হয় প্রতি বছর। এটা সাইন হওয়া মানে এটা কোনো চুক্তি না, চুক্তি হইলেও এগুলো বাস্তবায়ন হয় না, তাই না। শেখ হাসিনা যে মংলার ওখানে যে জমি দিয়ে গেছিল ইন্ডিয়াকে, ইউনূস সাহেব এসে বাতিল করে দিচ্ছে। এখন তার যে ওইটাকে চায়নাকে দিয়ে গেছে, আর চায়না আদৌ ওখানে কিছু করতে পারবে কিনা তোর নিশ্চয়তা আছে। কালকে যদি আপনার সিনারিও চেঞ্জ হয়ে যায়, এটা বাতিল হয়ে যাবে। কাজেই মোদ্দা কথা হলো এটা যে তারেক জিয়া এই সফরের মধ্য দিয়ে চায়না, আমি মালয়েশিয়াটা আমি ধরতেছি না, এখন মালয়েশিয়ার সঙ্গে জাস্ট পারস্পরিক মানে গিভ অ্যান্ড টেকের ব্যাপার ছিল আর কি। আমাদের লোকজন তোমরা কিছু নাও, আর যেগুলো ইলিগাল ওখানে আছে ওদেরকে তোমরা লিগাল করে নাও, এই দুটা পয়েন্টই। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো হলো কাগজের কলমের কথাবার্তা, ম্যাট্রেস। মূল কথা হলো যে আমাদের কিছু লোকজন নাও, আর যেগুলো ইলিগাল আছে এগুলোকে তোমরা ওখানে লিগাল করে নাও, এই দুইটা ওদের কাছে। এবং ওটা ওই ইউনূস সাহেবের সরকারের সময়ও মালয়েশিয়া যা বলে দিছে, এনারাও তাই বলে দিছে। তো ওরাও ওদের নিজেদের পলিসি অনুযায়ী আগাবে। এটা আপনি যদি আমার বাসায় আসেন, বেড়াতে আসেন যদি আর কি, এখন আপনি আমাদের কিছু বললেন, এটা আমি তো আপনাকে না করবো না, বুকের উপরে না করবো না। বলে আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ দেখবো, হবে, তোমাকে এসে আর কি করবো না করবো সেটা তো আমার ব্যাপার। ঘটনাটা হলো এরকম আর কি। তবে সিগনিফিকেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার চায়নায় সফরটা আর কি। তো এটাকে আপনি যেটা করতে পারেন যে যেহেতু ভারত আমাদের একমাত্র প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, ক্ষমতাধর প্রতিবেশী, শক্তিশালী প্রতিবেশী, এখন এরা এই বিষয়টাকে কিভাবে দেখবে তাদের ব্যাপার। এখানে আমরা তো কোনো স্পেকুলেশন করতে পারি না। কিন্তু এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করি, কিন্তু এখানে কিন্তু তিস্তা ব্যারেজের যেটা চায়না ইনভেস্ট করবে বা করার যেটা প্ল্যান আর কি, কিন্তু তিস্তা ব্যারেজটা হঠাৎ করে চায়নাকে এখানে ইনভেস্টমেন্ট বা এটা করার, তো এতে কি ইন্ডিয়ার জন্য? না, আমি বলি আপনাকে, তিস্তার বিষয়টা কিন্তু শেখ হাসিনা এটা আগায় নিয়ে গেছে। এটা শেখ হাসিনা না বলেই এটা ফাইনাল হয়েছিল। শেখ হাসিনা নিজেই চায়নাকে বলছিল তোমরা এটা আমাদের করে দাও, এবং চায়না সেই অনুযায়ী সমীক্ষা টমীক্ষা করে প্ল্যান প্রোগ্রাম করে পুরো প্রজেক্ট দিছিল শেখ হাসিনাকে। এটা সাইন হওয়ার পর্যায়ে ছিল বলতে গেলে। এখানে ইন্ডিয়া এসে বলে যে তোমার চায়নাকে দরকার নাই, আমরাই করে দেবো। এই কারণে চায়নার ওখান থেকে উনি সরে আসছেন। এটা কিন্তু আপনার ভুলে গেলে চলবে না, আমার পরিষ্কার মনে আছে। না আমি জানি এটা, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, উনি চায়না থেকে সরে আসছেন এই কারণে যে ইন্ডিয়া বললো যে না দরকার নাই, তোমার খামাখা ওর কাছ থেকে ওকে দরকার থাকে, আমরাই করে দেবো তোমার এটা। তো তারপরে কে একজন বললো ওদের গভর্নমেন্টের যে আমরা ওয়েট করতেছি যে ইন্ডিয়া এই বিষয়ে কি করে, কিন্তু আমরা কোনো উত্তর পাই নাই।
এ পর্যন্ত কথা বলছে আর কি। কাজেই এই যার কারণে জুনে শেখ হাসিনার চায়না সফরটাও কিন্তু এই কারণেই ব্যর্থতার, আর এটাও একটা কারণ। তো সেটাই যে এটা এখন নতুন করে আবার এরা যে প্রস্তাব দিয়ে আসছে, ওরা বলছে যে হ্যাঁ আমাদের তো কাজকাম করাই আছে, আমরা তো সমীক্ষা করে রাখছি, প্রজেক্ট টুজেক্ট পাস করে রাখছি, প্ল্যান প্রোগ্রাম করে রাখছি, তোমরা এগ্রিমেন্ট সাইন করো, আমরা যে কাজ শুরু করে দেবো। এই তো কাজেই তিস্তার ব্যাপারটা, এটা যে এনারা প্রথম শুরু করলেন, আর চায়না যে এই গভর্নমেন্টকে বলছে, নট দ্যাট, এটা চায়না শেখ হাসিনাকেও বলছিল আমাদেরকে দাও, আমি এটা করে দেবো। আচ্ছা, তিস্তা ব্যারেজে বাংলাদেশের কি লাভ? তিস্তা ব্যারেজের লাভটা হলো, তিস্তা হচ্ছে আপনার এটা যেটা করতে চাচ্ছে, এটা বললাম, এটা হচ্ছে আপনার রিজার্ভার, মানে পানি ধরে রাখা। আপনার ভারত থেকে যে পানিটা আসে, সেই পানিটা যদি আপনার এখন যেটা হচ্ছে আর কি, যে যতটুকু পানি আসে ততটুকু পানি আপনার ভাটিতে চলে যায়, সাগরে যায়, মিশে যায়। এখানে ড্যাম বাঁধ দিয়া একটা রিজার্ভার করা, মনে করেন যে 2, 3, 4, 5 কিলোমিটার পর্যন্ত আর কি, যে এই এই এখানে ওই ওই বাঁধে দেওয়াতে পানিটা আপনার পুরা আটকা থাকবে ওইখানে। তার যতটুকু প্রয়োজন যখন পড়বে ততটুকু ছাড়া হবে যখন আপনার বেশি ওভারফ্লো হয়েছে তখন শুকনো মরশুমে। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে, এটা আমি দেখছি, এই জিনিসটা আমি দেখে আসছি, আপনার ইউরোপে একটা দেশে গেছিলাম, বছর দেখে আসছি আর কি, খুব সুন্দর একটা ইয়ে আর কি। একটা ছোট একটা খাল, মানে নদী না, একটা খালের মতো আর কি, খাল। এই খালের ফ্লো খুব কম, হ্যাঁ, ফ্লো খুব কম, পানির প্রবাহ খুব কম। ওরা যেটা করছে সেটা বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে দিয়ে, হ্যাঁ, পুরা খালটা তারা পানির লেভেলটা রিজার্ভেশন করে রাখছে, মানে ওয়াটার রিজার্ভ। লেভেলটা ঠিক আছে। মানে পানিটা ধরে রাখার পরে যে ওই যে হালকা ফ্লো যেটা আসতেছে, শুধু ওইটুকুই ছাড়ে তারা ওই লেভেলের পরে। তো এইটা হলো আপনার যেখানে যে সমস্ত নদীতে পানির প্রবাহ কম, সেই সমস্ত নদী পানি ধরে রাখার জন্য এটা একটা আর কি। প্লাস যেটা এই তিস্তায় যেটা তারা করতে চাচ্ছে, সেটা হলো যে আপনার খাল খনন করবে, মানে নদী খনন করবে, ব্রহ্মপুত্র খনন করলে ওখানে যে মাটিটা উঠবে ওখান থেকে, বালুটা উঠবে আর কি, সেটা তিস্তার 2 পারে আপনার দিয়ে ওখানে নতুন ল্যান্ড তৈরি হবে। নতুন ল্যান্ডের উপরে তারা ওইখানে ইকোনমিক জোন বা আপনার নতুন সিটি বা আবিজাবি এই সমস্ত কি সমস্ত, হ্যাঁ, আবার এই ব্যারেজের উপরে আবার হাইওয়ে হবে, বাইরের উপরে হাইওয়ে থাকবে, ইলেকট্রিসিটি হবে ওখান থেকে, ইলেকট্রিসিটি, হাইড্রো ইলেকট্রিসিটি হবে। এটা একটা খুব বড় একটা প্রজেক্ট আর কি। এটা করতে আপনার 15 থেকে 20 বছর সময় লাগবে, গভর্নমেন্ট চেঞ্জ হবে 3টা এর মধ্যে। কাজেই এটা নিয়ে এখনই খুব আশাবাদী হওয়ারও কিছু নাই, খুব হতাশ হওয়ারও কিছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কিছু নাই। এগুলো কিন্তু আপনার কি মনে হয় ভারত উদ্বিগ্ন? না না, ভারতের এখানে শোনেন, ভারতের তো কোনো লস নাই কিছু এখানে। আমি বলি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলেও যা, খারাপ থাকলেও যা, ভারতের তো কোনো লস নাই। না, বিজনেস তো হচ্ছে, আমাদের উপর ডিপেন্ডেন্ট না কোনো বিষয়, তাই না? তাদের হলো একটাই কনসার্ন, সেটা হচ্ছে আপনার তাদের সিকিউরিটি কনসার্ন, জঙ্গি জঙ্গি, হ্যাঁ, নিরাপত্তা, যেটা হলো তাদের 7 সিস্টার নিয়ে আছে কনসার্ন। তারা বিজনেস নিয়ে খুব একটা বেশি চিন্তা করে কিনা আমি জানি না। আমার মনে হয় বিজনেস তো আছেই, বিজনেস যেখানে আমরা তো করলে আনি, এটা তো একতরফা বিজনেস রাইট, বলতে গেলে, বৈষম্য। কারণ বিজনেস তো সেখান থেকে বিজনেস কিছু হলে আপনার কাঁচামরিচ দরকার, আলু দরকার, ডিম দরকার, বিদ্যুৎ দরকার, ওইগুলি তো আপনাকে আনতে চয়েস নাই, রাইট, তাই না? ওইটা তো আপনাকে আনতেই হবে। তাদের সবচেয়ে বেশি যে কনসার্ন সেটা হলো সিকিউরিটি রিজন, এবং ফান্ডামেন্টালিস্টদের যে দৌরাত্ম বা যেটা ইসে করে, সেটা হয়তো তাদের ইসে হইতে পারে, তাই না? হ্যাঁ, সেটাই সেটাই। ওইটাই আর কি, তারা হলো ওই যে ওইটা নিয়ে চিন্তা করে আর কি। আর তাদের হলো কমিউনিকেশনটা দরকার, কারণ আপনার ওই যে সেই নেপালে এখন দেশে চিকেন ডিক দিয়ে যেতে যে সময়টা লাগে, যদি বাংলাদেশের ভূমিটা ব্যবহার করতে পারে জায়গাটা, তাহলে তাদের হাফেরও কম সময় লাগে। থেকে যদি বাংলাদেশ হয়ে তারা যায় শিলিগুড়িতে বা গৌহাটিতে, তাহলে পরে অর্ধেক সময়ের মধ্যে তারা পৌঁছতে পারে। এই হলো তাদের ইয়া। তারা তো আর এখানে এসে ছড়ি ঘোরাবে না, তারা এখানে এসে বাদবরিও করবে না, খবরদারিও করবে না। হ্যাঁ, তো
তাদের 2-3টা ইন্টারেস্ট যদি আপনার সরকার দেখে, হয়ে গেল। হুম, হুম, এই জিনিসটাই শেখ হাসিনার কাছ থেকে তারা পাইতো, কিন্তু এরা সোয়াবটা এমন করছে হুম, হুম, যে শেখ হাসিনা আমাদের সব দিয়ে দিছে, হুম, হুম। আমরা প্রকৃতপক্ষে কার্যকরভাবে আমরা বাংলাদেশের মালিক। এই যেটা ধারণা, এটাই হলো আপনার ভারতেরও ক্ষতি করছে, শেখ হাসিনারও ক্ষতি করছে। এবং শেখ হাসিনা তার দল আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে সেটার আওয়ামী কারণে, লীগ। যে আজকে এই জন্য। যাই হোক, সাহিদ তারেক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলে আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনার সঙ্গে পরবর্তী অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। নিরাপদ থাকুন। ধন্যবাদ আপনাকে। ও, আপনাকেও ধন্যবাদ।